জন্মদিন গেছে, জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ, রিকশায় করে যাচ্ছিল, সেই রিকশায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে, আর সে যদি আজকে জীবিত থাকতো আমার একমাত্র ছেলে, তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম বলে ভদ্রলোক কেঁদে দিলেন। আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি। আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি। আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। এবং যদি না ফিরে আসে, এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি আপনি কোয়ালিশন অফ ফিয়ার্স বইয়ের উদ্ধৃতি করেছেন, জি, সেখানে কি বলতে চেয়েছিলেন? কোয়ালিশন অফ কোয়ালিশন, দি কোয়ালিশন ইয়ার্স বইটার নাম না, দ্য কোয়ালিশন অফ ইয়ার্স না, দ্য কোয়ালিশন ইয়ার্স। দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন, এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল, এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি জড়িত ছিল। স্যার, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে অনেকগুলো অর্গানের কথা আপনি বলেছেন, বিচার বিভাগ, রাজনীতিবিদ, কাদেরকে বললেন, এবং এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনের কারা ভূমিকা? স্যার, ওটার সাথে একটু সাপ্লিমেন্ট করি। সাবেক 3 প্রধান বিচারপতি, সাবেক আইজিপি, সাবেক 3 সেনা প্রধান, সবাইকে মোটামুটি মোটা থেকে আপনি বিশাল সাবেক 3 নির্বাচন কমিশনার, এত বিস্তৃত পরিসরে এতজনের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছেন, এটা কি আসলে ইন্ডিয়া এটাকে ফ্যাসিলিটেট করতে বিষয়টা আসলে কি ইন্ডিয়া কি আসামি হওয়ার সুযোগ আছে? আমি করার কেউ না। আমি একজন ইতিহাসবিদের দৃষ্টিতে, একজন সাংবাদিকের দৃষ্টিতে, লেখকের দৃষ্টিতে আমি লিখেছি, আমি ফ্যাক্ট লিখেছি। এখানে আমি তৈরি করার কেউ না। তো কারণ হচ্ছে যে সাবেক দিন প্রধান যিনি সেনাপ্রধান ছিলেন, তারা তো এরকম ভুয়া একতরফা নির্বাচন মেনে নিয়েছেন। শুধু মেনে নেন নাই, তারা ফ্যাসিলিটেট করেছেন। এমন তো না যে ওই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করে নাই। নির্বাচনে তো সেনাবাহিনী অংশগ্রহণ করেছিল, 2014-তে করেছে, 18-তে করেছে, 24-এ করেছে। তো যদি সেনাবাহিনী অংশগ্রহণ করে থাকে নির্বাচনে, তাহলে তার দায় তো তাকে নিতে হবে। আমি তাদেরকে কিন্তু আমি বলেছি তাদের নৈতিক দায় নিতে হবে। লিগাল দায় তারা নেবেন কি নেবেন না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু নৈতিক দায় তো অবশ্যই নিতে হবে। তারা তো বলতে পারতেন যে ঠিক আছে আপনি একতরফা নির্বাচন করবেন, আপনি একতরফা নির্বাচন করুন, কিন্তু সেনাবাহিনী এটার সাথে জড়িত থাকবে না।